সুবা বুঝতে পারে না কেন নীল ওকে কাছে টানে, আবার কেনই বা এভাবে ছুঁড়ে ফেলে দেয়। একটা এতিম মেয়ে বলেই হয়তো এত অত্যাচার সইতে হয় সুবাকে। বাগানের ঘাসের উপর বসে কাঁদতে থাকে মেয়েটা। বৃষ্টির পানিতে চোখের জল মিশে একাকার হয়ে যায়। ভাবি বলল, সুবা, এই মেয়ে, এভাবে বৃষ্টিতে ভিজছিস কেন? ঠান্ডা বাঁধিয়ে নিবি তো? ছাতা মাথায় সুবার দিকে এগিয়ে আসতে আসতে কথাগুলো বলছিল ভাবি। এই সুবা, কি হয়েছে তোর? এভাবে মাটিতে বসে আছিস কেন? সুবা ভাবিকে আচমকায় জড়িয়ে ধরে কাঁদতে থাকে। ভাবি বলল, বোকা মেয়ে, এভাবে কাঁদছিস কেন? আমাকে বল, মাথায় হাত রেখে বলল। সুবা কোনো কথা বলে না, শুধু কেঁদেই যায়। ভাবি কোনো মতে সুবাকে নিজের রুমে নিয়ে তাওয়াল দিয়ে চুল মুছতে থাকে। সুবা এখনো নিথর নিস্তব্ধ হয়ে আছে এক দৃষ্টিতে চেয়ে। ভাবি সুবার কাছে গিয়ে বসে, তারপর সুবার মাথাটা নিজের কাঁধের উপর রাখে। কি হয়েছে বলতো সুবা তোর? ভাবি, আমাকে একটা সত্যি কথা বলবে? বল, কি জানতে চাস? কিছু তার থতমত খেয়ে যায় ভাবি। সুবা বলল, ভাবি, উনি কি অন্য কাউকে পছন্দ করেন? ভাবি বলল, কি বলছিস বোকা মেয়ে, এসব এসব বলতে হয় না। সুবা একটানে ভাবির হাতটা নিজের মাথার উপর ধরে। আমার কসম, সত্যিটা বলো, আমি আর পারছি না ভাবি বিয়ের রাত থেকে এ পর্যন্ত তার ব্যবহার মেনে নিতে। সে কি আমাকে বউ হিসেবে মানে না? ভাবি বলল, করছিস কি তুই? তুই যা ভাবছিস তেমন কিছুই না। নিজের হাতটা সুবার মাথা থেকে সরিয়ে দাঁড়িয়ে পড়ল ভাবি। সুবা বলল, যদি তাই হয় তাহলে সে আমাকে দেখলে কেন এড়িয়ে যায়? বুঝলাম তার সাথে বিয়েটা আমার হঠাৎ হয়েছে, কিন্তু তাই বলে সে এমন কেন করবে আমার সাথে? কেন বারবার বলে আমি তার পথের কাঁটা? ভাবি, আমাকে সত্যিটা বলো। আমি চাই না মিথ্যা একটা সম্পর্কের মাধ্যমে জড়িয়ে থাকতে। ভাবি বলল, তাহলে কি চাস তুই? সুবা বলল, জানি না সেটা, তবে তার এমন আচরণ আমি সইতে পারছি না। কষ্ট হয়, খুব কষ্ট হয়। ভাবি, তুমি জানো, খুব ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। মামির সংসারে উচ্ছিষ্ট হয়ে বেঁচেছিলাম আমি। মামির মায়ের আর গালি ছাড়া কিচ্ছুই পাই নাই। ছোট্টবেলা নানির আঁচলের নিচে মুখ লুকিয়ে কাঁদতাম খুব। নানি সান্ত্বনা দিত, মানুষের অনেক অপমান সয়েছি, কিন্তু ওনারটা কেন যেন সইতে পারছি না আমি। ভাবি বলল, সত্যিটা শুনতে চাস তুই? তাহলে শোন। হ্যাঁ, নীল তোকে ভালোবাসে না, তোকে বউ হিসাবেও সে মানতে রাজি না। কথাটা শুনে সুবার চোখ বেয়ে অশ্রুধারা নামতে শুরু করলো। ঠিকই আছে, আমার মতো গরিব এতিম আর অল্প শিক্ষিত মেয়েকে উনি কেন ভালোবাসতে যাবেন, আর কেনই বা বউ হিসেবে মানতে যাবেন? ভাবি বলল, তাহলে এখন কি করবি তুই? সুবা বলল, কি আর করব ভাবি, মামার বাড়িতে ফিরে মামির বোঝা বাড়াতে পারবো না। তবে আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও হয়তো জায়গা হবে, সেখানেই চলে যাব। তবু কারো কষ্টের কারণ হতে চাই না আমি। অভিমান নিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলতে লাগলো সুবা। ভাবি বলল, আরে বোকা মেয়ে, এইটুকু বয়সে এত অভিমান? তোর স্বামী তোকেই বউ মানে, বুঝলি? সুবার মাথায় হালকা করে একটা চর বসিয়ে দিয়ে হেসে হেসে কথাগুলো ভাবি বলল। সুভা বলল, তাহলে যে বললে উনি আমাকে ভালোবাসে না? জিজ্ঞাসু নয়নে ভাবির দিকে তাকিয়ে রইল সুভা। ভাবি বলল, আরে পাগলি মেয়ে, তোদের যে অবস্থায় বিয়েটা হলো তাতে তো এমনটাই হওয়া স্বাভাবিক। এত তাড়াতাড়ি কি করে ভালোবাসবে তোকে? একটু সময় দে, দেখবি সে তোকেই ভালোবাসবে, মন প্রাণ উজাড় করে ভালোবাসবে। সুবার থুতনিটা ধরে ভাবি বলল, আচ্ছা, এখন রুমে গিয়ে কাপড় পাল্টে নে, নয়তো আবার জ্বর আর ঠান্ডা বাঁধিয়ে নিবি কিন্তু। রুমে যাওয়ার কথা শুনে বুকের ভেতর ছেদ করে ওঠে সুবার, কারণ নীল যে এখন বাড়িতে। ভাবি বলল, আমাকে ক্ষমা করে দিস সুবা, আমি তোর কাছে সত্যিটা গোপন করলাম। আমি জানি নীলের জন্য তুই ঠিক, তাই এখন সত্যিটা তোকে না জানানোটাই ভালো। ভাবি কথাগুলো মনে মনে বলল।
তবুও ভাবির জোরাজুরিতে রুমের দরজার কাছে আসলো। এসে আর পা বাড়ানোর সাহস পায় না সে। অনেকক্ষণ পর সাহস নিয়ে দরজার হাতলে যেই না হাত দিয়েছে, অমনি ওপাশ থেকে দরজাটা খুলে যায়। সামনে নীল দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই দুজনের চোখাচোখি হতেই শুভা চোখ নামিয়ে নেয় লজ্জায়, গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকে। নীল বলল, এই মেয়েকে দেখলে রাগ হওয়ার জায়গায় হাসিই পায় বেশি। কেমন ভয়ে ভয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যেন আমি একটা ভাগ। মনে মনে মুচকি হেসে কথাগুলো নীল বলল। তৎক্ষণাৎ কিছুক্ষণ আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা মনে পড়তেই খারাপ লাগে নীলের। নীল বলল, দেখো মেয়ে, তখন যা হয়েছে তার জন্য। নীলের কথা শেষ হওয়ার আগেই সুভা দৌড়ে ঘরের ভেতর ঢুকে পড়ে। নীলের তো সেই লেভেলের রাগ উঠে যায়। নীল বলল, এই মেয়ে, তোমার সমস্যাটা কি আসলে বলো তো? নিজেও তো সব সময় মানে মানে করো, আবার কিছু বলতে গেলেও শোনো না ঠিক মতো। শোভা রুমে এসে কাপড় নিয়ে তাড়াতাড়ি ওয়াশরুমে দৌড়ে ঢুকে যায়। শোভা বলল, এই যা, উনি যে কি বলেছিল, আমি তো কথা না শুনেই দৌড়ে দিলাম ভয়ে। ওনাকে দেখলেই কেন যেন ভয় লাগে আমার। গোসল করে চুপচাপ শুয়ে পড়ব, নয়তো ভাবির রুমে গিয়ে বসে থাকব। এবার সামনে পেলে মনে হয় আস্ত রাখবে না আমাকে। শোভা ওয়াশরুমে বসে বসে এরকম চিন্তা করতে লাগলো। শোভাকে কিছু বলবে তার আগেই মোবাইলটা বেজে উঠল নীলের। হাতে নিতেই দেখে নিজুম কল করেছে। নীল বলল, হ্যালো নিজুম। নিজুম বলল, ওই তুই কই রে? কেন, বাড়িতেই আছি। নিজুম বলল, এক্ষুনি আমাদের বাড়িতে চলে আয়। নীল বলল, তুই কি পাগল নাকি? দেখছিস না বাইরে কি অঝরে বৃষ্টিপাত হচ্ছে? এর মধ্যে আমি আসতে পারবো না এখন, যা বলার ফোনেই বল। নিজুম বলল, ও আচ্ছা, বাহিরের বৃষ্টি তোর চোখের নজরে পড়েছে, আর একটু আগে যে আরেকজনের চোখের বৃষ্টি ঝরিয়ে গেছিস সেটার কি হবে? নীল বলল, হোয়াট, কি বলতে চাস? নিজুম বলল, মীরা আমাদের বাসায়, কি করেছিস ওর সাথে তুই ভুলে গেছিস? ওকে না কাঁদালে কি তোর দিন যায় না রে? এমন কেন করিস তুই ওর সাথে? একটা মেয়ে তোকে সমস্তটা দিয়ে পাগলের মতো ভালোবেসেছে, তাকে কি একটু সময়, একটু ভালো কথা দিতে পারিস না তুই? নীল বলল, মিরু তোর ওখানে? নিজুম বলল, আসার পর থেকে খুব কাঁদছে রে, সেই তখন থেকে কেঁদেই চলেছে মেয়েটা। নীল বলল, আমি এক্ষুনি আসছি। মিনু বলল, ছোট ভাইয়া, খালুজান আপনাকে ডাকতেছে। নীল বাসা থেকে বের হতে যাবে ঠিক তখনই নীল বলল, কি করব এখন? আচ্ছা, বাবার সাথে দেখা করে তারপর মীরার কাছে যাব। নীল বলল, বাবা আসবো? বাবার দরজায় ঠোকা দিয়ে। ইকবাল সাহেব বললেন, হ্যাঁ আয়, ভেতরে আয় আর বস। নীল বলল, কিছু বলবে বাবা আমাকে? ইকবাল সাহেব বললেন, কাল আমরা একটু মাগুরা যাব। নীল বলল, মাগুরা? এই সময়ে হঠাৎ মাগুরা কেন যাবে? ইকবাল সাহেব বললেন, হ্যাঁ রে, মা শোভাকে একটু দেখতে চেয়েছে। নীল বলল, দাদিকে ঢাকায় নিয়ে আসলেই হয়, বাড়িতে যাওয়া লাগবে কেন আমাদের? সাহেব বললেন, তা হতো, কিন্তু 3 দিন পর যে তোর ছোট চাচার মেয়ে মনিরার বিয়ে। নীল বলল, মনিরার বিয়ে কবে ঠিক হলো বাবা? ইকবাল সাহেব বললেন, আজ নাকি ছেলেপক্ষ দেখতে এসেছিল, কথা পাকাপাকি করে গেছে। আমাকে তোর মিজান কাকা কল করেছিল বিকালে, আমিই বলেছি বিয়ের জন্য রাজি হতে। ছেলেটা খুবই ভালো, এই জন্য ওর সাথে রাজি হয়ে গেল। রাতের গাড়িতেই রওনা হব আমরা, তুই বৌমাকে বলিস আর নিজেও তৈরি থাকিস। আর একটা কাজ কর বাবা, এক্ষুনি অফিসে যা, বেশ কিছুদিনের জন্য বাড়ি যাচ্ছি তো, তুই ইফতিকে অফিসের কাজগুলো গুছিয়ে নিতে সাহায্য কর। নীল বুঝতে পারছে না এখন তার কি করা উচিত। ওদিকে মীরা কাঁদছে, এদিকে ভাইয়ার কাছে অফিসে যেতে হবে। ইকবাল সাহেব বললেন, কি রে, কি ভাবছিস তুই? নীল বলল, না বাবা, কিচ্ছু না, আমি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। নীল বাবার উপর একটা কথাও বলতে পারে না, ভয়ে না, বাবাকে সে অনেক সম্মান করে। মা মারা যাবার পর থেকে এই বাবাই আগলে রেখেছে ওদের 2 ভাইকে। ছেলেদের সুখের জন্য কঠোর পরিশ্রম করে ছেলেদের জন্য প্রচুর সম্পদ রেখে গেছেন। নিজুম বলল,
আর কাঁদিস না রে, দেখ নীলকে আমি কল করেছি, ও বলেছে এক্ষুনি আসছে, আসলে ইচ্ছে মতো ঝেড়ে দিবি। আমার জানটুস বান্ধবী রে শুধুই কাঁদায়। মীরা বলল, তুই ওকে কল করেছিস কেন? আমি ওর কে? নিজুম বলল, বারে কখন থেকে কেঁদেই যাচ্ছিস, তাই ওকে কল করেছি। এই তোদের ঝগড়া দেখে দেখে আমার প্রেম করার স্বাদ মিঠে গেছে রে। মীরা বলল, ওর মতো ইগোওয়ালা ছেলের সাথে আমার মতো মেয়ে কি করে ঝগড়া হবে বল? ওর কাছে ওর রাগ, ওর ইগোই সব। আমার অনুভূতির কোনো মূল্য কি আছে ওর কাছে? নিজুম বলল, ছেলেরা এমনই হয়, এক একটা আস্ত শয়তান। নীলও সেই রকম। মীরা বলল, দেখ তুই আমার নীলকে শয়তান বলবি না একদম, ও মোটেও কিন্তু শয়তান না। নিজুম বলল, ওরে বাবা, এইমাত্র যে তুই ওকে কতগুলা কথা বললি, তখন তখন কি হয়েছিল? মীরা বলল, আমার যা ইচ্ছে আমি তাই বলবো ওকে, তুই বলবি কেন? তুই বলার কে? নাকে কেঁদে কেঁদে কথাগুলো মীরা বলল। নিজুম বলল, ক্ষমা কইরা দে বইন, তোগো কাহিনী দেখে আমি শেষ। কখন কি মুডে যে থাকিস আল্লাহ জানে আর তোরা জানিস। মীরা বলল, নিজে প্রেম করলে তখন বুঝবি। নাক টানতে টানতে নিজুম বলল, কোনো দরকার নাই ভাই, হুদাই নিজের পায়ে নিজে কুড়াল মারার ইচ্ছা আমার নাই। হঠাৎ মীরার ফোনটা বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ভেসে আসা নামটা দেখে কান্না বন্ধ করে দিল মীরা। মীরা কল রিসিভ করলো কিছুটা ভয়ে ভয়ে। মীরা বলল, হ্যালো আব্বু। মীরার আব্বু মাহবুব সাহেব বললেন, কোথায় তুমি মীরা? মীরা বলল, আব্বু আমি নিজুমদের বাসায় এসেছি। কেন, কি হয়েছে আব্বু? মাহবুব সাহেব বললেন, কেন মানে? আমি কি তোমার খোঁজ খবর নিতে পারি না? মীরা বলল, সরি আব্বু, আমি কথাটা ওভাবে বলিনি। মাহবুব সাহেব বললেন, তুমি এক্ষুনি বাসায় চলে আসো, খুব জরুরি দরকার আছে তোমার। মীরা বলল, জি আব্বু, আমি এক্ষুনি রওনা দিচ্ছি। মীরা মাহবুব সাহেবকে খুবই ভয় পায়। মুনা আপুর মৃত্যুর পর থেকেই কেমন যেন হয়ে গেছে তার আব্বু। মুনা মীরার থেকে 7 বছরের বড়। মুনা 5 বছর আগে আত্মহত্যা করে। কি কারণে করে তা মীরা জানে না, কারণ মীরা তখন নানির বাড়িতে ছিল। এরপর থেকে নীলদের বাড়ির সাথে সম্পর্ক খারাপ হয় মীরার বাবার। এর কারণও মীরা জানে না। অনেকবার চেষ্টা করেছে কিন্তু জানতে পারেনি। মুনার আত্মহত্যার পর তার মার প্যারালাইসিস হয়ে যায়। নিজুম বলল, কিরে তুই যে আঙ্কেলকে বললি এক্ষুনি বাসায় যাচ্ছিস, তাহলে নীল এখানে আসলে আমি কি বলবো তাকে? মীরা বলল, তো কি করব বল? আব্বুর সামনে কি আমি বলতাম যে আমি একটু পরে আসছি? নিজুম বলল, এক কাজ কর, একটু লেট করে যা। আঙ্কেল বললে বলবি জ্যাম ছিল রাস্তায়, তাই একটু দেরি হয়েছে। মীরা বলল, না রে, তা হয় না, নীলকে তুই সব বলে দিস, আমি এখন যাই। মীরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নীল অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করতে চেয়েও পারল না। সেই সন্ধ্যা লেগেই গেল। ইপ্তি বলল, নীল চল, সব কাজ এখন শেষ, এবার বাড়ি ফেরা যাক। নীল বলল, উফ ভাইয়া, কি করে সামলাস তুই এসব? আমি তো একদিনেই হাঁপিয়ে উঠেছি। ইফতি শুধু একটা মলিন হাসি দিল। তারপর দুই ভাই গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। নীল বলল, আচ্ছা ভাই, তোকে একটা কথা জিজ্ঞেস করি? ইফতি বলল, কর। নীল বলল, ভাইয়া, মাহবুব আঙ্কেল তো আগে বাবার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল, তাহলে এখন তাদের সম্পর্কে এত খারাপ হলো কেন? ইফতি হঠাৎ গাড়ি ব্রেক করে বসে নীলের কথা শুনে। নীল তাল সামলাতে না পেরে তার হাত গাড়ির গ্লাসে বাড়ি খায়। নীল বলল, ভাইয়া কি করছিস, ঠিক আছিস তো তুই? ইফতি বলল, হ্যাঁ ঠিক আছি আমি। নীলের হাতের দিকে তাকাতেই দেখে হাতটা অনেকখানি কেটে গেছে, দরদর করে রক্ত পড়ছে। ইফতি বলল, নীল, তোর হাত দিয়ে তো রক্ত পড়ছে, আমাকে ক্ষমা করে দে নীল, আমি সত্যিই খুব খারাপ, আমার জন্যই সবার এত কষ্ট। নীলের হাত ধরার সাথে সাথে চোখে জল চলে আসে ইফতির। নীল বলল, রিল্যাক্স ভাইয়া, তেমন কিছুই হয় নাই, তুই শান্ত হ। ইফতি বলল, কি করে শান্ত হই? তুই চল এক্ষুনি ডাক্তারের কাছে। নীল বলল, তার লাগবে না, সামান্যই তো কেটে গেছে, তুই আমার সিটে বস, আমি ড্রাইভ করছি। ইফতি বলল,
তুই এই অবস্থায় কি করে ড্রাইভ করবি? নীল বলল, আরে আমি পারবো, তুই সর। এত অল্পতেই ভয় পেয়ে যাচ্ছিস কেন তুই? আগে তো এমন ছিলি না। গাড়ি ড্রাইভ করতে করতে বলল নীল। বাড়ির সামনে গাড়ি এসে থামে। নীল গাড়ি থেকে নেমে কিছু দূর গিয়ে আবারও ফিরে আসে। তুই বল, হ্যাঁ নামছি তো। নিজের রুমে ঢুকে ফ্রেশ হয়ে বেডে বসে মীরাকে কল দেবে এমন সময় রুমে কফি নিয়ে শোভা প্রবেশ করে। শোভা বলল, আপনার কফি। নীল ধমক দিয়ে শোভাকে বলল, তোমাকে কফি আনতে কে বলেছে? শোভা আচমকা নীলের ধমক শুনে চমকে ওঠে। গরম কফি কিছুটা শোভার হাতে পড়ে যায়। শোভা আহ করে ওঠে। নীল বলল, কি হয়েছে, কি হয়েছে? শোভা বলল, কিছু হয় নাই। কফিটা নীলের পাশের ল্যাম্প টেবিলের কাছে রাখল। নীল বলল, এই মেয়ে দাঁড়াও, দেখি তো তোমার হাতে কি হয়েছে। লাল হয়ে আছে তো। শোভা বলল, তেমন কিছুই হয় নাই। বলেই চলে যেতে নেবে তখনই নীল হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে তার কাছে টেনে নেয় শোভাকে। নীল বলল, আচ্ছা সমস্যাটা কি তোমার? আমার কথা শেষ না হতেই চলে যাচ্ছ কেন? নীলের এত কাছে বসে শোভার হৃৎপিণ্ডটা ননস্টপ চলতেই আছে। এত স্পিডে চলছে, এই বুঝি হয়তো এটা ফেটে যাবে। নীল বলল, কি কথার উত্তর দিচ্ছ না কেন? শোভা বলল, সুবার খোলা চুলগুলো এসে নীলের মুখে ছুঁয়ে যাচ্ছে বারবার। সুবার লাজুক মুখের দিকে তাকিয়ে থাকে নীল। এত কাছে মীরার ও কখনো যায় নাই। মনে পড়তেই সুবাকে ছেড়ে উঠে দাঁড়ায় নীল। নীল উঠে দাঁড়াতেই নীলের হাতের কাঁচা ক্ষতের দাগ নীল উঠে দাঁড়াতেই নীলের হাতে কাটা ক্ষতের দাগটা দেখতে পায় শোভা। শোভা বলল, কি করে কেটেছে আপনার হাতটা? নীলের হাতটা নিজের কাছে নিয়ে নেয় শোভা। নীল বলল, ও তেমন কিছু না। শোভা বলল, ও কিছু না মানে? শোভা বলল, কিছু না মানে কতটা কেটে গেছে দেখেছেন? খুব কষ্ট হচ্ছে তাই না? এখানে বসুন, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসছি। নীলের হাতটা টেনে বেডে বসিয়ে দেয় শোভা। নীল অবাক হয়ে শোভার কাণ্ড দেখতে থাকে। শোভা আস্তে আস্তে নীলের হাতে মেডিসিন লাগাতে থাকে। নীল শোভার দিকে তাকিয়ে থাকে। এই প্রথম ভালো করে শোভার দিকে তাকায় নীল। ষোড়শী সুন্দরী বলতে যা বোঝায় শোভা ঠিক তাই। দুধে আলতা গায়ের রং, মায়াবী চেহারা, যৌবনের সৌন্দর্য সবটুকু যেন লুটিয়ে পড়েছে শোভার সর্বাঙ্গ জুড়ে। হঠাৎ হাতে পানির পরশে চেতনা ফেরে নীলের। হাতে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। নীল তাকিয়ে দেখে শোভা কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। নীল বলল, এই মেয়ে কাঁদছ কেন তুমি? শোভা বলল, কতখানি কেটে গেছে দেখেছেন? খুব ব্যথা করছে তাই না? নীল বলল, তা তুমি কি করে বুঝলে? মুচকে একটা হাসি দিল নীল। শোভা বলল, ও মা, বুঝবো না কেন? আমি আপনার বউ হই না? নানি বলেছে স্ত্রী স্বামীর কষ্ট একে অপরে খুব ভালো করে বুঝতে পারে। আমি তো আপনার বউ, আমি বুঝবো না তো কে বুঝবে শুনি? কথাটা বলেই জিহ্বাতে কামড় দেয় শোভা। নীল বলল, আর কি বলেছে নানি? শোভার মুখের কাছে এসে প্রশ্ন করতেই শোভা একটা ভৌ দৌড় দেয় ওয়াশরুমের দিকে। শোভা ওয়াশরুমে গিয়ে মনে মনে বলতে লাগলো, তোর মুখের কোনো স্টপেজ নাই, যা মুখে আসে তাই বলে দিলি। বাঘের সামনে বসে বক বক করে আসলি। নিজের মাথায় থাপ্পড় দিয়ে মুখে শাড়ির আঁচল কামড়াতে কামড়াতে শোভা কথাগুলো মনে মনে ভাবছিল। শোভার এমন আচমকা দৌড় দেওয়াতে হো হো করে হেসে দেয় নীল। নীল বলল, পাগলি একটা। রদিলি বলল, নীল আসবো রে? নীল বলল, হ্যাঁ আয়। ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে। রদিলি বলল, কি হয়েছে রে নীল, হাসছিস কেন? নীল বলল, না তেমন কিছু না, এমনিতেই। বল, কিছু বলবি নাকি? রদিলি বলল, নীল তুই মাকে একটা রদিলি বলল, নীল তুই মাকে একটু বোঝা। আমি গ্রামে যেতে চাই না। এই বৃষ্টির সময় তো আরও আগে না।
কাদা ধুলোবালি এসব আমার একদম পছন্দ না, আমার ফেয়ারনেস নষ্ট হয়ে যাবে। নীল বলল, তুই কি রে ভাই, গ্রাম হচ্ছে নির্মল বিশুদ্ধ পরিবেশের স্থান। নিজের শেকড়ের প্রতি আলাদা টান থাকে, নিজেদের সব আত্মীয় স্বজন তো ওখানেই, কত মজা হয় সবার সাথে দেখা হলে। আর তুই আছিস তোর ফেয়ারনেস নিয়ে। আচ্ছা, আমি বলবো ফুফিমাকে, মনে হয় কাজ হবে না। রদিলি বলল, তুই বল, বাকিটা আমি দেখব। ওই ফকিন্নি ক্ষেতটা কই রে? নীল বলল, কার কথা বলছিস তুই? রদিলি বলল, আর কার কথা, কাল মামুজারে তোর সো কল্ড বউ হিসেবে এনেছে। নীল বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ রুদি, মানুষকে সম্মান দিতে শিখ। কোন ধরনের কথা এসব? নীল রেগে যায়। রুদিলি বলল, কি বললাম, এভাবে রিয়েক্ট করছিস তুই? তোর এত লাগছে কেন? তুই কি ওকে বউ হিসেবে মানিস নাকি? নীল বলল, চুপ, একদম চুপ। রদিলি বলল, ও মা, এত মায়া দেখাচ্ছিস, 2 দিনেই ভুলে গেলি মীরাকে? নীল বলল, মীরাকে ভোলার জন্য তো ভালোবাসি নাই। তুই আমার সামনে কাউকে ছোট করে কথা বললে আমি এভাবেই রিয়েক্ট করতাম, হোক সে মিনু বা অন্য কেউ। রদিলি বলল, সেটাই, আশা করব মীরাকে ধোকা দিবি না তুই। তোর কথা মতো মীরা বা ফ্রেন্ডস কাউকেই এসব বলিনি আমি, কারণ মীরা ছাড়া অন্য কাউকে আমি এই বাড়ির ছোট বউ হিসেবে মানি না। নীল বলল, তোর কথা শেষ হলো, যা তো এখন। রদিলির খুব খারাপ লাগে নীল এই প্রথম ওর সাথে এত দুর্ব্যবহার করলো, শুধুমাত্র ওই মেয়েটার জন্য। একবার হাতে পাই সব শোধ করে নিব, বিড়বিড় করে বলতে বলতে বেরিয়ে গেল রদিলি। নীল বলল, রদিলি তো ঠিকই বলল, এই মেয়ে সম্পর্কে বাজে কথা বলায় এত খারাপ লাগলো কেন আমার? স্বামী বলে, তাই না? না না, কি ভাবছি আমি এসব, আমি কিছুই না এই মেয়ের। রাত 10টা নাগাদ সবাই মাগুরার উদ্দেশ্যে রওনা হলো নিজস্ব প্রাইভেট কারে। বাবা, ফুফি, ইফাত, রদিলি উঠল এক গাড়িতে, পরের গাড়িতে মিনু, মৌ ও নীল, আর শুভা উঠল। গাড়ি গাবতলি ছাড়িয়ে সাভারের পথে চলতে থাকলো। নীল গাড়ি ড্রাইভ করছে। শুভাকে ভাবি জোর করে নীলের পাশে বসিয়ে দিল। পেছনে ভাবি আর মিনু গল্প করছে। রাত কিছুটা গভীর হতে লাগলো। নীল ছাড়া সবাই ঘুমিয়ে গেছে। জানালার গ্লাস খোলা থাকার কারণে বাইরের বাতাস এসে শুভার চুলগুলো বারবার মুখের উপর পড়ছে। আলো আধারে শুভার মুখটা অসাধারণ লাগছে। না চাইতেও চোখ ফেরাতে পারছে না নীল। গাড়ি ড্রাইভ করছে আর ফাঁকে ফাঁকে চেয়ে চেয়ে শুভাকে দেখছে। ভাবি পেছন থেকে সব দেখে মিটিমিটি হাসছেন। ভাবি বলল, আমি জানি নীল, তুমি শুভার মায়া এড়াতে পারবে না। বউ তো ও তোমারই, অনন্তকালের সম্পর্ক তোমার সাথে। তোমার সকল ভালোবাসা পাওয়ার হক একমাত্র শুভার, সেখানে তুমি অন্য কাউকে তা দিয়েছ। শেষমেশ এই শুভাই হবে তোমার শেষ ঠিকানা। তখন অনুতাপ ছাড়া কিছুই আর করতে পারবে না। মনে মনে কথাগুলো ভাবতে লাগলো ভাবি। গাড়ি এসে আরিচা ফেরিঘাটে থামে। ইফাত ও নীল ফেরির টিকিট নিয়ে গাড়িতে উঠে পড়ে। সবাই গাড়ি থেকে নেমে ফেরির এক কোণে দাঁড়ায়। রাতের আবছা আলো পদ্মার বিশাল জলরাশির উপর চলতে থাকে ফেরি। শুভা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢেউয়ের খেলা দেখছে। রাতের আধারে গন্তব্য দেখা যায় না, চারিদিকে শুধু জলের ঢেউ। মাঝে মাঝে দূরে কয়েকটা ফেরি হুইসেল দিয়ে যাচ্ছে। গভীর রাত হলেও মনে হচ্ছে না, কারণ ফেরিতে যথেষ্ট মানুষের সরগম। ভাবি বলল, শুভা চলো দোতলায়, ওখানে চা নাস্তা করা যাবে। শুভাসহ সবাই গেল, বাবা আর ফুপি গেল না। সিঁড়িতে তো খুব ভিড়, কেউ নামছে তো কেউ উঠছে। ভাবি, রদিলি আর মিনুর সাথে কথা বলতে বলতে আস্তে আস্তে উঠে গেল দোতলায়। শুভা এত মানুষের ভিড়ে 2 পা উঠে আবার ছেলেদের গা ঘেঁষে যাওয়ার কারণে নেমে যায়। জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে এক কোনায়। তার কান্না পায়। শর্মিটার কথা বড্ড মনে পড়ছে। যতবার যশোর গিয়েছে শর্মি ওকে হাত ধরে ফেরির যেখানে যাবে সেখানে নিয়ে যেত। বলতো, এত ভীতু কেন তুই, সারা জীবন কি আমি তোকে নিয়ে যেতে পারবো বল। হঠাৎ করে কারো হাতের স্পর্শে চমকে যায় শুভা। নীল বলল, কি ব্যাপার,
দাঁড়িয়ে আছো কেন এভাবে? চলো। হাত ধরে সুভাকে ভিড়ের মধ্যে দিয়ে উপরে নিয়ে যায় নীল। উপরেও অনেক ভিড়। সুভাকে নিজের সামনে এনে আস্তে আস্তে বসিয়ে দিল। সুভা সত্যি অবাক হয় নীলের এমন কেয়ারে। ভাবি বলল, কিরে কই ছিলি তোরা? নীল বলল, কই থাকবো, বোকার মতো দাঁড়িয়েছিল ওর নিচে। এত ভীতু কেন এই মেয়েটা? মিনু বলল, ভাইজান আপনি যে সাহসী, হ্যার লাইগা ছোটভাবেই ভীতু। নীল বলল, বেশি বুঝতে শিখেছিস মনে হচ্ছে, তাই না? ভাবি তোমরা বসো, আমি দেখছি কি পাওয়া যায়। নীল চলে যেতেই ভাবি সুভাকে চিমটি কেটে বলে, কি বলেছিলাম না, দেখলে তো কত কেয়ার করে তোমার। সবাই বসে খাবার খেলো। সুভা চা খেতে গিয়ে জিভ পুড়ে ফেলল, কিন্তু কাউকে বুঝতে দেয় না। খাওয়া শেষ করে সবাই গাড়ির কাছে আসে। সবার মাঝেই সুভার চোখ নীলকে বারবার খোঁজে। কয়েকবার নীলের সাথে চোখাচুকিও হয় সুভার। লজ্জা পেলেও বেহায়া চোখ দুটোকে যেন চুম্বকের মতো টানে নীল। না চাইতেও তাকিয়ে ফেলে। ফেরি ঘাটে এসে ভেড়ে। গাড়ি আবারও চলতে থাকে। খুব ভোরে মাগুরা এসে পৌঁছায় নীলরা। পুরো বাড়িতে ডেকোরেটর করা। চাচা চাচি সহ অনেকেই জেনে গেছে নীলদের আসার খবর। সুভাকে এই প্রথম দেখল সবাই। সুভা মুরব্বীদের সালাম করলো। চাচা চাচিও পছন্দ করলো সুভাকে। সবাই যার যার রুমে ফ্রেশ হতে চলে গেল। চাচি সুভাকে বাড়িতে নীলের ঘরে নিয়ে গেল। সুভা ঘরে গিয়ে নীলকে খুঁজতে লাগলো। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে পেছনে ফিরতেই চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। খালি গায়ে আধো ভেজা শরীরে টাওয়ালে চুল মুছতে মুছতে বের হয়ে আসে নীল। বুকের কালো লোমগুলো দেখে হা করে তাকিয়ে আছে শোভা। নীল এতক্ষণ খেয়াল করে নাই শোভা সামনে দাঁড়িয়ে আছে। নীল বলল, যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। শোভাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি এসে মুখে টাওয়াল ছুঁড়ে দেয়। শোভা নিজের কাজে নিজেই লজ্জিত হয়। তারপরও নীলকে দেখে দেখে কাপড় বের করার জন্য ব্যাগের চেইন খুলতে গিয়ে আটকে ফেলে। চেইন খুলছেই না। নীল পেছনে তাকাতেই দেখে শোভা ব্যাগের চেইন নিয়ে টানাটানি করছে। বিরক্ত লাগে নীলের। নীল, সঠিকভাবে কিছু করতে পারো তুমি? শোভা পেছনে ঘুরতে গিয়ে নীলের বুকের সাথে ধাক্কা খায়। নীলের বুকের সাথে ধাক্কা লেগে হাত মুট করে দাঁড়িয়ে থাকে শোভা। নীলের শরীরের গন্ধ মাতাল করে দিচ্ছে। চাইলেও সরে দাঁড়াতে পারছে না শোভা। নীল বলল, এই পিচ্ছি মেয়ে, এত অধৈর্য কেন তুমি? আস্তে ধীরে কাজ করতে পারো না? নীলের বুক সমান শোভা। নীল কাছে আসলে হার্টবিট যেন দ্বিগুণ হারে বাড়তে থাকে। নীল শোভার সামনে থেকে সরে ব্যাগের চেইনটা ঠিক করতে থাকে। শোভা যেভাবে দাঁড়িয়েছিল ওভাবেই দাঁড়িয়ে আছে, যেন নীলের ঘরে পড়ে আছে সে। নীল বলল, নাও ঠিক করে দিয়েছি, গিয়ে ফ্রেশ হও জলদি, খেতে ডাকবে এক্ষুনি কিন্তু। নীল পেছনে ফিরে দেখে শোভা ওভাবে নখ কামড়ে দাঁড়িয়ে আছে। নীল বলল, ওই শুনছ নাকি? নীলের ধমকে চমকে ওঠে শোভা। শোভা বলল, জি মানে? নীল বলল, যাও তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও। শোভা বলল, কোথায় যাব? বোকার মতো প্রশ্ন করে শোভা। নীল বলল, কই মানে? চোখ রাঙিয়ে নীল কথাটা বলল। শোভা বলল, ও আচ্ছা, যাচ্ছি যাচ্ছি বলেই কাপড়টা নিয়ে দৌড় দেয় ওয়াশরুমে। ওয়াশরুমের দরজা লাগানোর আগে আবার একটু দরজাটা খুলে নীলকে দেখে নেয় শোভা। নীল বলল, দরজা লাগাও বলছি। শোভা ধপ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয়। নীল রাগের মাথায় ভেবেছিল শোভার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করবে, কিন্তু নীল জীবনেও পারবে না এত বড় খারাপ একটা কাজ করতে কারো সাথে। শোভার সাথে প্রথম রাতে যে দুর্ব্যবহার করেছিল নীল আর শোভা পাশাপাশি বসেছে আজকে। নীল বলল, ওয়াও চাচি, ছোট মাছ, খিচুড়ি, গরুর মাংস সেই হয়েছে। চাচি বলল, তোর আর ইফতির পছন্দের খাবার, তাই রান্না করেছি। নীল বলল, তোমার হাতে রান্নার তুলনা হয় না মা। তোমার মেয়েটাকে যদি একটু শিখাতে তাহলে দিন দিন শুকাতাম না আমি। খেতে খেতে মৌয়ের দিকে তাকিয়ে বলল। মৌ বলল, ওরে ফাজিল রে, কি বললি? আমার রান্না ভালো না? আমার রান্না খেয়েই তুই দিন দিন শুকিয়ে যাচ্ছিস, তাই না? ইফতি,
দেখেছো ও আমাকে নিয়ে কি আজে বাজে বলছে। ঠিক আছে, এবার ঢাকায় চল, তারপর বুঝবি। সব রান্না এবার মিনুকে দিয়ে করাবো। মুখ নীল বলল, চাচি তোমার মেয়েকে বলো, তাহলে আর ঢাকা গিয়ে করবেটা কি, তার ছুটি। মুচকি হেসে নীল বলল। মৌ বলল, তার মানে এতদিন রান্নার জন্য ছিলাম আমি না? নীল বলল, তো কি? মৌ বলল, বাবা। ভ্যা করে কেঁদে দিল মৌ। ইকবাল সাহেব বলল, আহ নীল, কি কি হচ্ছেটা কি তোদের মাঝে? খাবার সময়, তাড়াতাড়ি খেয়ে নে। নীল বলল, দেখছ, বাবাও সত্যিটা বলতে চাচ্ছে না। হেসে হেসে ভাবির কানের কাছে মুখ নিয়ে বলল। মৌ বলল, তবে রে, দাঁড়া। নীল দৌড় দিল মৌয়ের পিছু পিছু। টেবিলে বসা সবাই ওদের দেখে হাসছে। সুভা নীলের এই রূপ অবস্থা দেখে অবাক। ওর রাগে বরটা যে এত দুষ্ট তা শোভা ভাবতেও পারেনি। এমনিতেও ফিদা ছিল, এখন তো কলিজা জান কিডনি সব লুটিয়ে ফিদা করে দিল নীল। নীল দৌড়ে দাদিকে জড়িয়ে ধরে। মৌ গিয়ে নীলের হাতে কয়েকটা চড় দেয়। চাচি বলল, কি শুরু করলে মৌ, এখন কি ছোট আছিস তুই? নীল বলল, আরে চাচি, মারুক মারুক, এমন শুকনা পাটকাঠির হাতের মার কতই মধুর না লাগে। মৌ বলল, লাগবেই তো, জিম করে বডিটা কি বানিয়েছিস শয়তান, আবার আসিস ভাবির ভাবি করতে। নীল বলল, ওলে আমার সুন্দরী ভাবিটা, তোমার সাথে মজা করলাম, কিছুই বুঝো না তুমি। টেনে নীল বলল। মৌ বলল, ছাড় আমার গাল। দাদি কিছু বলো তো তোমার এই বাঁদর নাতিটাকে। দাদি বলল, ছোট দাদু ভাই, ভাবির সাথে কেউ এমন করে বলো? নীল বলল, দাদি, ভাবি হওয়ার আগে ও আমার বান্ধবী ছিল, তাই না রে বান্ধবী? মৌ বলল, দাদি। দাদি বলল, মৌ, তুই তো জানিস ও এমন মজা করেই। রাগ করিস না বাবু, কতদিন পর তোদের দেখলাম, আর তোরা এসেই ঝগড়া শুরু করলি। খেতে বসতে আয়। মৌ নীলকে জিভ দিয়ে ভেঙচি কেটে ইফতির পাশে বসে পড়ে। দাদি বলল, কই আমার ছোট নাত বউটা? শোভা দাদিকে উঠে গিয়ে সালাম করল। দাদি শোভাকে নিজের পাশে বসিয়ে মাথায় হাত দিয়ে দোয়া করে দিল। ইকবাল, এত পুরো নীলের মায়ের মতো রে, নরম স্বভাবের একটা মেয়ে। আমি হচ্ছি তোর সতীন, ঝগড়া করবি নাকি আমার সাথে? দাদি বলল। শোভা দাদির এমন কথায় একদম লজ্জা পেয়ে যায়। নীলের দিকে চোখ পড়তে আরও লজ্জা পায়, কারণ নীল এদিকেই আর চোখে চেয়েছিল। সবাই খাবার পর্ব শেষ করে নিজের রুমে বিশ্রাম নিতে চলে গেল। শোভা রুমে ঢুকে দেখে নীল শুয়ে শুয়ে ল্যাপটপ নিয়ে কাজ করছে। নীল শোভাকে আর চোখে দেখে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। শোভা বলল, উনি তো বিছানায় বসে ল্যাপটপ নিয়ে বসে আছেন, আমি কি করব এখন, কোথায় ঘুমাবো? দেয়ালের সাথে হেলান দিয়ে মাথা নিচু করে পায়ের আঙ্গুল ফ্লোরে ঘষছে শোভা। নীল বলল, এই মেয়ে, ওখানে দাঁড়িয়ে আছো কেন, বিছানায় এসে শুয়ে পড়ো। নীলের কথা শুনে শোভা চুপচাপ গিয়ে বিছানার এক কোণে শুয়ে পড়ল। শুয়ে পড়লেও ঘুম আসছে না শোভার, কিছুতেই না, বারবার মনটা নীলকে দেখতে চাচ্ছে। নীল বলল, কি ব্যাপার, ঘুমাচ্ছ না কেন তুমি? চুপচাপ ঘুমিয়ে পড়ো। শোভা নীলের এমন কথা শুনে লজ্জায় বালিশে মুখ লুকিয়ে শুয়ে পড়ল। নীল অনেকক্ষণ ধরে মীরাকে ট্রাই করছে ফোনে, না, ধরছে না সে। আর এখন তো ফোনটা আউট অফ কানেকশনই দেখাচ্ছে। রাগে মাথার রগ মনে হয় ছিঁড়ে যাবে নীলের। হাতের কাছে পেলে খবর ছিল এখন মীরার। আজ একটা দিন মীরার কোনো খোঁজ নেই। নীলের একটুও ভালো লাগছে না। অনেকক্ষণ পায়চারি করে বিছানায় আসতে রাগ মাটি হয়ে যায় নীলের। শোভার ঘুমন্ত মুখখানা দেখে। একটা মেয়ে ঘুমালে এত সুন্দর লাগতে পারে, শোভাকে না দেখলে নীল জানতই না। ফ্যানের বাতাসে শোভার চুলগুলো মুখে আসছে। নিজের অজান্তেই নীল শোভার কাছে গিয়ে বসে, মুখের উপর আছড়ে পড়া চুলগুলো হাত দিয়ে সরিয়ে দেয়। হঠাৎ মোবাইলে কল আসায় নীল তড়িঘড়ি করে উঠে যায়, কারণ মীরা কল করেছে। নীল বলল, হ্যালো, দিন দিন তোর সাহস খুব বেড়ে গেছে তাই না? সাহস কি করে হয় মোবাইলটা অফ রাখার? নীল খেয়াল করে মীরা চুপচাপ করে আছে, শুধু থেকে থেকে ফুপিয়ে কান্নার আওয়াজ আসছে। নীল বুঝতে পারে মীরা কাঁদছে। নীল বলল, মিরু, আম সরি, বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে চাইনি রে। তুই আমাকে যে শাস্তি দিবি
আমি সেটাই মেনে নেব। মীরা বলল, তুই আমাকে সত্যি করে একটা কথা বলবি নীল? নীল বলল, কেন? তোর কি ধারণা তোর নীল তোকে মিথ্যা কথা বলে? মীরা বলল, নীল, তুই আমাকে সত্যি ভালোবাসিস তো? কখনো ধোঁকা দিবি না তো আবার? তুই ধোঁকা দিলে আমি কিন্তু একদম মরে যাব। তোকে ভালোবাসি রে, খুব ভালোবাসি। নীলের বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। নীল বলল, এসব কি বলছিস তুই? দুনিয়া উল্টে গেলেও তোর নীল তোকে ধোঁকা দেবে না। আজ হঠাৎ এই কথা কেন বললি তুই বলতো? কি হয়েছে তোর? মীরা বলল, কিছু না। কাল দেখা করবি আমার সাথে একটু? খুব জরুরি কথা আছে তোর সাথে। নীল বলল, আমি তো বাড়ি থেকে চলে আসছি রে, কাজিনের বিয়ে ঠিক হয়েছে তাই। মীরা বলল, কি? তুই বাড়ির বাইরে গেছিস অথচ আমাকেই বলিসনি? তুই আস্ত একটা হনুমান, তোর সাথে ব্রেকআপ, যা। নীল বলল, আবার শুরু হয়ে গেল? কথায় কথায় ব্রেকআপ করিস কেন রে? বললাম তো, হুট করে বাবা বলল, তাই তোকে জানাতে পারি নাই। আর হ্যাঁ, তোকে তো কতবার কলও করেছিলাম আমি, কিন্তু তুই ধরিস নাই। তোকে সামনে পেয়ে নেই, তোর খবর আছে। মীরা বলল, আচ্ছা নীল, পরে কথা বলছি তোর সাথে, বলেই কলটা কেটে দেয় মীরা। নীলের প্রচণ্ড রাগ হয় মীরার উপর। রাগে গজগজ করতে করতে সোফায় এসে শুয়ে পড়ে সে। সারাদিনের জার্নির পর শরীরটা সোফায় দিতেই নিমিষেই ঘুমিয়ে পড়ে নীল। নীলের ঘুম ভাঙতেই ঘুম ঘুম চোখে এদিক ওদিক তাকায়। কেন যেন মনে হয় একটু আগে কারোর নিঃশ্বাসের শব্দ ও শুনেছে। নীল বলল, না, কেউ তো নেই। ওই মেয়েটাও ঘুম থেকে উঠে গেছে মনে হয়। নীল আড়মোড়া ভেঙে সোফায় বসতেই ওয়াশরুম থেকে বের হয় শুভা, ভেজা মুখ মুছতে মুছতে। নীল উঠে শুভার পাশ কাটিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে যায়। শুভার নাকে নীলের গায়ের গন্ধ লাগলেই তার হৃদস্পন্দনটা জোরে জোরে চলতে থাকে। বিভোর হয়ে যায় শোভা। শোভা বলল, মিস্টার হ্যান্ডসাম মুডি বরটার এই শরীরের গন্ধই কোনোদিন মেরে ফেলবে আমায়। ওয়াশরুমের দরজায় গিয়ে থেমে যায় নীল। নীল বলল, কিছু বললে নাকি আমায়? শোভা চোখ বড় বড় করে জিহ্বায় কামড় দিয়ে পিছনে ফিরে না সূচক উত্তর দিয়ে মাথা নাড়ায়। শোভা বলল, মানুষ প্রেমে পড়লে এত পাগলামি করে? আল্লাহ গো, আমি তো শেষ। নিজেই নিজের কন্ট্রোলে থাকি না ওনাকে দেখলে। নীল ওয়াশরুমে যাওয়ার পর সোফায় বসে নিজে নিজেই কথাগুলো বলছিল শুভা। উনি তো এখানে শুয়েছিল। হঠাৎ সোফার দিকে তাকাতেই মনে পড়ল, বড় বাঁচা বেঁচে গেছি রে বাবা। আর একটু হলেই তো দেখে ফেলতো উনি। ঘুমিয়েছিলাম আর আমি ওনাকে বিভোর হয়ে দেখছি। ওনার ঠোঁট দুটো এত লাল, আর একটু হলে তো দুর্ঘটনা ঘটে যেত। কি ভাবতো এখন এই পিচ্ছি মেয়েটা এত পাকা কাজ করলো? কি লজ্জা পেতাম তখন। কেন এমন করছি আমি নিজেও জানি না। এই কয়দিনে এই মানুষটার ভালোবাসায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছি। নিজের হায়া পর্দা সবটা ভুলে যায় তার কাছে গেলে। একটু পর দরজায় নখ হলো। শুভা কাপড় ঠিক করে দরজা খুলতে গেল। কাপড়টা পরা বিয়ের আগে শর্মি শিখিয়ে দিয়েছিল। মোটামুটি পরতে পারে শাড়ি শোভা, তারপরও মাঝে মাঝে আঁচল ঠিক থাকে না। দরজা খুলতেই দেখে মিনু সামনে দাঁড়িয়ে আছে। মিনু বলল, ছোট ভাবি, দাদি আপনারে ডাকতাছে। শোভা মিনুর পিছু পিছু দাদির ঘরে যায়। দাদি বলল, আয় নাত বউ, আয়, বস এখানে, আমার পাশেই বস। হাত ধরে শোভাকে নিজের পাশে বসালেন দাদি। তুই জানিস, তোর শাশুড়ি যখন প্রথম এই বাড়ির বউ হয়ে আসে তোর মতনই চুপচাপ ছিল, ঠিক এইভাবে এলোমেলো শাড়ি পরা। দাদির কথা শুনে শোভা শাড়ি ঠিক করতে লাগলো। দাদি বলল, আরে থাক থাক, আর টানিস না শাড়ি, সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। দে, এখন তোর হাতটা দে। শোভা দাদির কথা মতো ডান হাতটা এগিয়ে দেয়। দাদি একটা বাক্স থেকে সোনার বালা বের করে শোভার হাতে পরিয়ে দেয়। শোভার কৌতূহলী দৃষ্টি দেখে দাদি শোভাকে বলে, এই বালা দুটো তোর শাশুড়ির, ইফতির বউকে দিয়েছি, আর একটা নীলের বউয়ের জন্য রেখেছিলাম। তোর শাশুড়ির আমানত যত্নে রাখিস নাত বউ। শোভা বলল, জি দাদি। দাদি বলল, যা, এখন ঘরে যা, আমার নাতিটা মনে হয় একা একা বসে আছে। হাসি দিয়ে বলল দাদি। শোভা লজ্জায় লাল হয়ে দাদির ঘর থেকে বের হতেই রদিলির সাথে ধাক্কা খায়। রদিলি এমনভাবে রেগে যায় যেন শোভার ধাক্কায় ওর শরীরের ফোসকা পড়ে গেছে। যেই না কিছু বলতে যাবে পেছনে তাকিয়ে চুপ হয়ে যায়। রদিলি বলল, বাগে পাই তোকে একবার, তখন দেখে নেব
ভেংচি কেটে ফোঁসফোঁস করতে করতে চলে যায় রোদেলি। শোভা বলল, এমন করে কেন উনি আমার সাথে? ভাব দেখলে মনে হয় আমি ওনার ভাড়া বাতে ছাই দিয়ে দিয়েছি, যার শোধ নিবে উনি। আজব তো। নীল বলল, এখানে দাঁড়িয়ে কার সাথে কথা বলছো তুমি? আচমকা নীলের কণ্ঠ শুনে চমকে ওঠে শোভা। আমি কি ভাগ না ভাল্লুক সবসময় এভাবে আটকে ওঠো আমার কথা শুনলে? শোভা বলল, না মানে। নীল বলল, আবার মানে মানে করো। শোভা বলল, কিছু। শোভা কিছু না বলেই নীলের সামনে থেকে দ্রুত পায়ে কেটে পড়ে। নীল ব্রু কুচকে দাঁড়িয়ে থাকে। এই মেয়ে এমন করে কেন আমাকে দেখলে? শোভা বলল, বড় বাচ্চা বেঁচে গেছি। ওনার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। উনি সামনে থাকলে কি করে বসি নিজেও জানি না। ঘরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কথাগুলো বলছিল শোভা। সকাল সকাল পুরো বাড়িটাতে মানুষের ভিড় লেগে গেছে। প্রথম কারণ মনিরার বিয়ে, দ্বিতীয় কারণ নীলের নতুন বউ দেখতে এসেছে গ্রামের মানুষ। নীলের বউকে দেখে সবার মুখে প্রশংসার শেষ নেই। এত সুন্দর লাল টুকটুকে বউ মানুষ প্রশংসা না করে যাবে কই? মনিরার গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই যে যার মতো বিভিন্ন কাজে ব্যস্ত। নীল মনিরার পাশে বসে গল্প করছে, সাথে ছবিও তুলছে। মৌয়ের পর মনিরাকে নিজের বোনের মতো ভালোবাসে নীল। হঠাৎ সবার নজর সামনে তাকাতেই থমকে যায়। দাদি শোভাকে হলুদ শাড়ি গায়ে হলুদের গহনা পরিয়ে সাথে করে নিয়ে এসেছে নীলের পাশে বসানোর জন্য। নীলও হলুদ পাঞ্জাবি পরেছিল। নীল বলল, দাদি এসব কি শুরু করেছ? এই মেয়েকে সাজিয়ে এনেছ কেন এভাবে? দাদির কানের কাছে মুখ এনে ফিসফিস করে কথাটা বলেছিল নীল। দাদি বলল, বারে, তুই তাহলে হলদে বর্ষে যে বসে আসিস কেন বলতো? তুই একা বর্ষে যে বসে আছিস তাই তো আমি তাকে হলদে বউ বানিয়ে নিয়ে আসলাম। এখন কি সুন্দর লাগছে তোদের, মনে হচ্ছে দুজন যেন একে অপরের জন্যই সৃষ্টি। হাসি মুখে দুজনকে কপালে চুমু দিয়ে কথাটা দাদি বলল। নীল এবার বুঝতে পারে চাচা তাকে মনিরার বিয়েতে পরার জন্য হলুদ পাঞ্জাবি দেয় নাই। প্রচণ্ড রাগ হয় তার। নীল এমনিতেও এই বিয়ে মানে না। তার মধ্যে এত আদিক্ষেতা করলে এই মেয়ে তো আরও স্বপ্ন বুনবে। না না, নীল কারো জীবনে মিথ্যে স্বপ্ন দেখাতে পারে না। কিন্তু এখন যে কিছু করতেও পারছে না সে। গ্রাম শুদ্ধ মানুষের সামনে নীরবে এই নাটক দেখা ছাড়া আর কী বা করবে নীল? শোভা চুপচাপ বসে আছে নীলের পাশে। শোভা বলল, এত অ্যাটিটিউড, একটু দেখছেও না বউটাকে। বউ তোমাকে সুন্দর লাগছে বললে কি হবে ওনার? নীলের দিকে আর চোখে বেঞ্চি কেটে উত্তর দেয়। মৌ দূর থেকে শোভার কাণ্ড দেখছিল আর হাসছিল। সবাই শোভা আর নীলকে মনিরার পাশাপাশি হলুদ লাগায়। মৌ সবার শেষে এসে শোভাকে হলুদ লাগায়। মৌ বলল, স্বামীকে বেঞ্চি কাটা হচ্ছে তাই না? বলে দেব নীলকে। শোভার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল মৌ ভাবি। শোভা ভাবির কথা শুনে ভয় পেয়ে যায়। ভাবির দিকে করুণ নজরে তাকায়। মৌ নীলকে হলুদ লাগাতেই নীল ভাবির হাত ধরে কানে কানে বলে, নীল, আমার মোটেও ভালো লাগছে না এই নাটক করতে। হয় আমাকে এখান থেকে উঠতে সাহায্য করো, না হয় আমি এই মেয়েকে আজই সব বলে দেব। তোমার কথায় কিন্তু ওকে কিছুই বলছি না আমি, ভুলে যেও না। ভাবি বলল, নীল, কি হচ্ছে এইসব? আমি কি করে উঠাবো এখন তোমাকে এখান থেকে? একটু ওয়েট করো, সব প্রায় শেষের দিকেই। নীল বলল, আমি তো জানি না, বাট আর এক মুহূর্ত এখানে দাঁড়াতে পারছি না ভাবি। মৌ কি করবে ভেবে পায় না। শোভার কৌতূহলী তাকানো দেখে মৌ হাসি দেয়। শোভাও ভাবির উত্তরে হাসি দেয়। মৌ ভয়ে ভয়ে দাদির কাছে গিয়ে বলে, দাদি, নীলের তো হলুদে অ্যালার্জি, ওর নাকি শরীর চুলকাচ্ছে। দাদি বলল, কি বলছিস? আগে বলবি না? যা যা, ওকে তাড়াতাড়ি গোসল করতে বল। কিন্তু বাড়িভর্তি মানুষ কি না কি বলে। দাদি বলল, যা বলার বলো, আমার নাতি কষ্ট পাবে, আমি কিছুতেই সইতে পারবো না। তোকে যা বলেছি তুই তাই কর। মৌ বলল, যাও, তোমার ছুটি এই অভিনয় থেকে এখনকার মতো। ধন্যবাদ তোমাকে, তুমি তোমার কথা রেখেছ। আমিও আমার কথা রাখবো, ততদিন বলবো না যতদিন তুমি আমার কথা শুনবা। নীল গায়ে হলুদ শেষ না হতেই হঠাৎ উঠে যাওয়ায় উপস্থিত গ্রামের অনেক মহিলা ফিসফিস করে কথা বলতে থাকে। শোভার পেছনে এক মহিলা আরেক মহিলাকে বলতে থাকে, দেখেছিস নীল কিভাবে উঠে গেল? দেখলাম তো। আমার কি মনে হয় জানিস, নীলের এই বউ পছন্দ হয় নাই।
আসার পর থেকে দেখছে কেমন দূরে দূরে থাকে। হলুদ দেওয়ার সময়ও কেমন মনমরা হয়েছিল, দেখিস নাই? ও, তাই নাকি? তাদের কথা শেষ না হতেই মৌ চাচি বলে ডাক দেয়। তার ডাকেতেই